কি রে বাবা, আর কতক্ষণ ঘুমাবি? দেখ সকাল 10টা বেজে গেছে। তোর বাবা দেখলে অনেকটাই রেগে যাবে। ফ্রেশ হয়ে তোর বাবার সঙ্গে মাঠে গিয়ে কাজ কর। স্বাধীন এপাশ ওপাশ ঘুরে তার মায়ের প্রশ্নে কি বলবে বুঝতে না পেরে তার মাকে উদ্দেশ্য করে বলল। মা, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি আমার জন্য খাবার বেড়ে রাখো। তারপরে স্বাধীন শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হবার জন্য। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার বাবার জন্য খাবার বেঁধে মাঠে চলে যায় তার বাবার সঙ্গে ধান খেতে কাজ করার জন্য। তারপর স্বাধীন বাসা থেকে সোজা মাঠে চলে যায়। মাঠে গিয়ে স্বাধীন তার বাবাকে ডাকতে লাগে। বাবা, ভাত এনেছি, খেয়ে নাও। তারপর স্বাধীনের বাবা জমির ক্ষেত থেকে উঠে এসে খাবার খেতে লাগে। স্বাধীন ধান খেতে নেমে কাজ করতে লাগে। স্বাধীনের বাবা খাওয়া দাওয়া শেষ করে দুজনে মিলে ধান খেতে কাজ করতে লাগে। একটু পর স্বাধীনের বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। দেখ বাবা, তুই যাদের সঙ্গে লেখাপড়া করিস তারা এখন ঢাকায় গিয়ে বড় বড় কোম্পানিতে চাকরি করছে। আর তোকে চাকরির কথা বললে বলিস যে না, গ্রাম ছেড়ে কোথাও যাবি না। কেন বলতো? আমি চাই না তোমাদেরকে ছেড়ে ঢাকায় গিয়ে চাকরি করতে। স্বাধীনের কথা শুনে তার বাবা একটু মুচকি হাসি দেয়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। বাবা, বাড়িতে বাজার নেই, তোর কাজ করতে হবে না। তুই বাজারে গিয়ে তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে যা। বাবা, বাজার লাগতে তো এখনো অনেক দেরি। ততক্ষণ আমি কাজ করি। না, তোকে রোদে পুড়তে দেখে আমার ভালো লাগে না। বাসায় চলে যা, আমি একাই কাজ করছি। তারপরে স্বাধীন তার বাবার সাথে আর কোনো কথা না বলে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। স্বাধীন তার কাজগুলো ছাড়া রাতে বাইরের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তা দূরে হাঁটতে হাঁটতে যাচ্ছিল সে, হঠাৎ করে একটা গাড়ি আসে। স্বাধীনের পাশে থাকা জমানো বা পানির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। তখনই স্বাধীনের গায়ে এসে কাদা পানি লেগে যায়। তখনই স্বাধীন মাটিতে থাকা ইট তুলে গাড়ির গ্লাসে ঢিল মারে। এটা গিয়ে গাড়ির লুকিং গ্লাসে লেগে লুকিং গ্লাস ভেঙে যায়। তখন গাড়ি ব্রেক করে একটা মেয়ে বের হয়। স্বাধীনের সামনে এসে বলতে লাগে। আরে ফকিন্নির বাচ্চা, তুই আমার সাধের গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে ফেললি। তুই জানিস একটা লুকিং গ্লাসের দাম কত? তোকে বিক্রি করলেও কিনতে পারবো না আমি। আমি কে তুই জানিস? অমনি স্বাধীন সেখান থেকে দৌড়ে মেয়েটির কাছে গিয়ে স্বাধীনের গায়ে লাগা কাদাগুলো মেয়েটির গায়ে মাখিয়ে দেয়। মেয়েটি এগিয়ে এসে স্বাধীনের গালে থাপ্পড় দিতে যাবে। স্বাধীন হাতটা চেপে ধরে আর বলতে লাগে। আপনার গায়ে কাদা লাগাতে আপনার যেমন রাগ উঠছে, ঠিক তখন আমার ওই রকমই রাগ উঠেছিল। বুঝতে পেরেছেন? তাই বলে তুই আমার গায়ে কাদা লাগিয়ে দিবি, ফকিন্নির বাচ্চা? তখনই গাড়ি থেকে আরেকটি মেয়ে নেমে পপির কাছে এসে পপির হাতটা চেপে ধরে গাড়িতে উঠায়। তারপর ওই মেয়েটা স্বাধীনের কাছে এসে বলতে লাগে। ভাইয়া, কিছু মনে করবেন না। ও ওই রকমই একটু বদমেজাজি মেয়ে তো, তাই আপনার সঙ্গে এমন ব্যবহার করে ফেলেছে। পপির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইতে হবে না। কথাটা বলে স্বাধীন পিছন ফিরে চলে আসতে যাবে, অমনি পিছন থেকে পপির বান্ধবী স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলেন, কি জিজ্ঞেস করবেন? ভাইয়া, আমরা শহর থেকে গ্রামটা দেখার জন্য এসেছি। ঠিক এইখানে তেমন কিছু চিনি না। আচ্ছা ভাইয়া, আশেপাশে কি কোনো থাকার জন্য হোটেল পাওয়া যাবে? মেয়েটির কথা শুনে স্বাধীন হা হা করে হাসতে লাগে। স্বাধীনের এমন হাসার মানে মেয়েটি বুঝতে না পেরে বলতে লাগে। ভাই, আপনি হাসছেন কেন আমার কথা শুনে? হাসবো না কি করব? আপনি অজপাড়া গায়ে এসে বলছেন থাকার জন্য ভালো হোটেল কোথায় পাওয়া যাবে? এই গ্রামে কেন, আশেপাশের কোনো গ্রামে হোটেল নাই থাকার জন্য। স্বাধীনের এমন কথা শুনে পপির বান্ধবী ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে পপির বান্ধবী স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। তাহলে এখন ভাইয়া কি করব আমরা? সেই ঢাকা থেকে এসেছি গ্রামটা দেখার জন্য। এর আগে কখনোই আমরা গ্রামে আসিনি, এইবারই প্রথম। আর সকলের কাছে শুনেছি যে শীতের সময় গ্রামটা অনেক মনোমুগ্ধকর লাগে, তাই দেখার জন্য চলে এসেছি। তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সারাদিন গ্রামে ঘুরলেন আর রাত্রিবেলা গঞ্জে গিয়ে থাকলেন। গঞ্জে হোটেল আছে,
স্বাধীনের মুখ থেকে এমন কথা শুনে কিছুই বুঝতে পারে না পপির বান্ধবী। অন্যদিকে পপি গাড়িতে উঠে টিস্যু দিয়ে বেশি দিন গ্রামে থাকবো না, 2-3 দিন থেকেই আবার শহরে চলে যাব। তো আপনার ভাষায় কি এই 2-3 দিন থাকা যাবে? এজন্য আমরা আপনাদেরকে টাকা দিতেও রাজি আছি। আপনি যেহেতু এই গ্রামের ছেলে, আপনি না হয় আমাদেরকে পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখালেন। কি? আমি কিছু বলতে পারবো না। আপনি আমার পিছু পিছু আসেন, আমি বাড়িতে গিয়ে মাকে বলছি, দেখি মা কি বলে। তারপর পপির বান্ধবী আর পপি গাড়িতে উঠে স্বাধীনের পিছু পিছু যেতে লাগে। একটু পর স্বাধীন তার বাসার সামনে চলে আসে। তারপর গাড়ি থেকে নামার জন্য ইশারা দেয় পপি আর পপির বান্ধবীকে। অন্যদিকে পপি শুধু তার বান্ধবীর লাগামবিহীন কাজকর্মই দেখছে, কিছু বলছে না। তারপর তারা দুজনে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে আর স্বাধীন বাড়ির ভিতরে ঢুকে তার মাকে ডাকতে লাগে। কি হয়েছে বাবা, এমন ডাকাডাকি করছিস কেন? মা, তোমাকে একটা কথা বলতে চাই। তারপরে স্বাধীন তার মাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে। তারপর স্বাধীনের মা বাসার বাইরে এসে দেখে একটা গাড়ি আর সঙ্গে দুটো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তখন তাদের দুজনের দিকে এগিয়ে গিয়ে স্বাধীনের মা বলতে লাগে। তাহলে তোমরাই শহর থেকে এসেছো? পপির বান্ধবী মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। এসো এসো মা, বাড়ির ভিতরে এসো। পপি স্বাধীনের মায়ের এমন কথায় কোনো কিছু বুঝতে না পেরে তার বান্ধবীকে মাথা দিয়ে ইশারা দিতেই পপির বান্ধবী হাত দিয়ে ইশারা দিয়ে পপিকে চুপ থাকতে বলে। তারপর তারা দুজন বাড়ির ভেতরে ঢুকতেই স্বাধীনের মা রুম থেকে চেয়ার নিয়ে এসে তাদেরকে বসতে দেয়। অন্যদিকে স্বাধীন তার রুম থেকে গামছা লুঙ্গি নিয়ে গোসল করতে পুকুরে চলে যায়। তখনই পপি তার বান্ধবীকে উদ্দেশ্য করে বলতে লাগে। কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না, আমাকে প্লিজ বুঝিয়ে বল। তারপরে পপির বান্ধবী পপিকে সব কথা বুঝিয়ে বলে। পপি তার বান্ধবীর মুখ থেকে এমন কথা শুনে অনেকটাই অবাক হয়ে যায়। তাই বলে 2-3 দিন এই বাড়িতে থাকতে হবে? কখনোই না, আমি এখনই ঢাকায় চলে যাব। তারপরে পপির বান্ধবী পপিকে আরও ভালোভাবে বোঝাতেই পপিও থাকার জন্য রাজি হয়ে যায়। তারপর স্বাধীন গোসল করে বাসায় এসে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়। সঙ্গে পপি আর তার বান্ধবীও যেতে চায়, কিন্তু তাদের দুজনকে নিয়ে যায় না, কারণ বাজারে ছেলে মানুষ থাকে। মেয়ে মানুষ গেলে বাজারের লোকেরা তাদের দুজনের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে। অন্যদিকে স্বাধীনের মা পপি আর পপির বান্ধবী আড্ডা দিতে লাগে। আড্ডা দেওয়ার এক পর্যায়ে স্বাধীনের বাবা বাড়ির ভেতরে প্রবেশ করতেই পপি আর পপির বান্ধবীকে দেখে স্বাধীনের মাকে উদ্দেশ্য করে বলতে লাগে। এই মেয়েগুলো কারা? এদেরকে তো এর আগে কখনোই দেখিনি। তখনই স্বাধীনের মা বসা থেকে উঠে স্বাধীনের বাবার কাছে এসে স্বাধীনের বাবাকে সব কথা বলে। স্বাধীনের মায়ের এমন কথা শুনে স্বাধীনের বাবা অনেকটা খুশি হয়, কারণ গ্রামের মানুষ আত্মীয়দেরকে অনেক পছন্দ করে। এবার আসেন আপনাদেরকে আমাদের গল্পের নায়কের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। আমাদের গল্পের নায়কের নাম স্বাধীন। মাস্টার্স পাশ করেও গ্রামের বাবার সঙ্গে কৃষিকাজ করে। তার বাবার ইচ্ছে তার বন্ধুর মতো সেও গিয়ে ঢাকায় বড় একটা কোম্পানিতে চাকরি করবে, কিন্তু না, সে তার বাবা মাকে রেখে কোথাও যাবে না। আর বাকি পরিচয়টা না হয় গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। এদিকে স্বাধীন বাজার থেকে এসে বাজারগুলো তার মায়ের হাতে দিতেই তার মা রান্না শুরু করে দেয়। স্বাধীন তার রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে পপি আর পপির বান্ধবীকে নিয়ে বের হয় পুরো গ্রামটা ঘুরিয়ে দেখার জন্য। তারা তিনজনে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে লাগে। অন্যদিকে পপি বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্বাধীনদের দিকে তাকাচ্ছে। স্বাধীনের চোখে অনেকবার ধরা পড়লেও স্বাধীন কিছু বলছে না। তারা তিনজন হঠাৎ করে স্বাধীনের বন্ধু সৌরভের সঙ্গে দেখা হয় স্বাধীনের। কি রে সৌরভ, কই যাচ্ছিস তুই? আমি তোদের বাসাতে যাচ্ছিলাম। পাশের গ্রামের সঙ্গে আমাদের একটা ক্রিকেট ম্যাচ আছে, তাই তোকে ডাকার জন্য আমাকে পাঠিয়েছে। তখনই সৌরভের নজর যায় স্বাধীনের পাশে থাকা দুইটা মেয়ের দিকে। তা মামা, এই দুইটা মেয়েগুলোকে এর আগে তো কখনো দেখিনি। তো রিলেটিভদের তো সবাইকে আমি চিনি। জানতে পারবি, সবই জানতে পারবি। চল খেলা খেলতে যাই আগে। তখনই পিছন ফিরে স্বাধীন পপি আর পপির বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে। আপনারাও কি যাবেন খেলা দেখতে, নাকি বাসায় চলে যাবেন? না, চলো, বাসায় গিয়ে বোরিং হব। এর থেকে চলো তোমাদের ক্রিকেট খেলা দেখতে চাই। তারপরে তারা চারজনে মিলে রওনা হয়। তারপরে তারা মাঠে গিয়ে পৌঁছালে খেলা শুরু হয়। খেলা শুরু হতেই স্বাধীনরা বোলিং, তাদের প্রতিপক্ষরা তাদের 122 রানের টার্গেট দেয়। স্বাধীন বল হাতে নিয়ে
দুইটা উইকেট নেয়। পরবর্তীতে ব্যাটিং আসলে স্বাধীন যায়। এতে পপি আর পপির বান্ধবীরা অনেক উৎসাহিত হয়ে চিল্লানি দিয়ে ওঠে। কাজ শেষ হলে স্বাধীন আর পপিরা যখন বাসায় ফিরতে যাবে তখন একটা ছেলে বলে ওঠে, দুইটায় মাল, ডানা কাটা পরিপুর। ছেলেটার এমন কথা শুনে স্বাধীনের রাগ মাথায় উঠে যায়। নিজেকে আর সামলাতে না পেরে স্বাধীন ছেলেগুলোকে বেট দিয়ে পিটাতে লাগে। অন্যদিকে সৌরভ আর তার বন্ধুরা স্বাধীনকে অনেকভাবে বুঝালে স্বাধীন তাদের কথার কোনো কর্ণপাত না দিয়ে ছেলেগুলোকে মারতে লাগে। এক পর্যায়ে পপি আর পপির বান্ধবী গিয়ে স্বাধীনকে মানা করতেই স্বাধীন ছেলেগুলোকে না মেরে চলে যেতে লাগে। তারপরে তারা চারজনে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসে। বাসায় ফেরার পথে সৌরভ স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা মামা, সত্যি করে বলবি, তুই কি এদের দুইজনের মধ্যে কাউকে পছন্দ করিস নাকি? ছেলেটার এমন কথা শুনে পপি আর তার বান্ধবী ভেবাচাকা খেয়ে যায়। স্বাধীনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে পপি আর তার বান্ধবী। তখনই স্বাধীন সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগে, এরা আমার কেউ হয় না, বাট এরা এখন আমার আত্মীয়। যতদিন আমাদের বাড়িতে থাকবে এদের দেখাশোনার দায়িত্ব আমাদের। তাই এদেরকে কেউ বললে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না, সে যেই হোক না কেন। সৌরভ একটু মুচকি হেসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। বুঝতে পারছি আমি। এভাবে তারা চারজনে কথা বলতে বলতে এক পর্যায়ে বাসার সামনে আসতেই স্বাধীন সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোনো, রাত একটু গভীর হলে 10টা-11টা বাজলে তুই বাসা থেকে বের হোস। মেয়েগুলো রাতের গ্রামটা দেখবে বলেছে, তাই আমি একা তোকে সঙ্গে নিয়ে গেলে একটু ভালো হয়। আচ্ছা, আমি আসবনি। এসে ফোন করলে তুই মেয়েগুলোকে নিয়ে বাসার বাইরে বের হস। ওকে। তারপরে স্বাধীন বাসায় চলে যায় আর অন্যদিকে সৌরভ তার বাসায় চলে যায়। স্বাধীন বাসায় গিয়ে দেখে তার মা আগে থেকেই রান্নাবান্না করে রেখেছে। তারপর স্বাধীন, পপি আর পপির বান্ধবী তিনজনে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে বসে পড়ে। খাবার খাওয়া দাওয়া হলে স্বাধীন পপি আর পপির বান্ধবীকে গিয়ে একটা রুম দেখিয়ে দেয়। তারপরে স্বাধীন পপি আর পপির বান্ধবী দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমরা একটু রেস্ট নাও, রাত্রি যখন গভীর হবে তখন আমরা বের হব। তারপরে পপি আর পপির বান্ধবী বসে থেকে মোবাইলে ফেসবুকিং করতে লাগে। অন্যদিকে স্বাধীন তার রুমে গিয়ে শুয়ে থেকে আনমনে চিন্তা করতে লাগে। আর কতদিন এভাবে চলবে? আমাকে তো কোনো না কোনো একটা চাকরি করতেই হবে। শহরে না যাই, গ্রামের তো একটা চাকরি দেখতে হবে। না হইলে বাবার ওপর বসে থেকে আর কতদিন খাবো? তার সঙ্গে ধান খেতেও কাজ করতে দেয় না। স্বাধীন আনমনে কথাগুলো ভাবছিল, তখনই স্বাধীনের দরজায় এসে কে যেন নক করে। স্বাধীন শোয়া থেকে উঠে দরজা খুলে দেখে তার মা। তারপর স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, হঠাৎ তুমি আমার কাছে এলে যে, কোনো কিছু কি হয়েছে? না, কিছুই হয়নি। তোর বড় মামা ফোন করেছিল, তার ওইখানে একটা কোম্পানিতে লোক নেবে, তাই বলল যে তোর কথা। তুই কি যাবি তোর বড় মামার কাছে কাজ করবি? মা, বড় মামার কাছে আমি যেতে পারবো না, কারণ ওনার মেয়েটা আমার সঙ্গে কেমন যেন করে। স্বাধীনের এমন কথা শুনে স্বাধীনের মা একটু মুচকি হেসে ওঠে। তারপরে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, হারে, তোর সঙ্গে কেমন করে না, তোকে ওর অনেক পছন্দ। একদিন আমাদের বাসায় এসেছিল, আমি তখন বলেছিলাম তোকে আমার ছেলের বউ করমু। সেই থেকে তোর সঙ্গে এমন ব্যবহার করে, তাই না বাবা? স্বাধীন তার মায়ের মুখ থেকে এমন কথা শুনে রেগে যায়। রেগে ফুঁসতে ফুঁসতে তার মাকে বলে, কি, তুমি এই কথা বলেছো ওকে? তাই তো বলি, কখনো আমার সাথে এমন ব্যবহার করেনি। হঠাৎ করে এমন ব্যবহার শুরু করলো কেন? আচ্ছা বাদ দাও সেসব কথা। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। প্রয়োজন হলে বাবার সঙ্গে ধান খেতে গিয়ে কাজ করব, তাও তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। কথাটি বলে স্বাধীন তার মাকে জড়িয়ে ধরে। আরে বোকা ছেলে, তুই এভাবে আর কতদিন চলবে? তুই মাস্টার শেষ করা একটা ছেলে, আর তুই কি না গ্রামের খেতে কাজ করবি? কেমন দেখায় না? বলতে লাগে, আচ্ছা, আপনারা কে একটু বলবেন আমাকে? আমি পপি, আর এটাই হচ্ছে আমার বান্ধবী রিয়া। হায় আল্লাহ, কি পাগলের পাল্লায় পড়লাম আমি। আমি এইটা জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করছি আপনারা কে? শহর থেকে গ্রামে চলে এসেছেন, ঠিকঠাক করে জায়গাও চিনেন না, কোথায় যাবেন, কি খাবেন, কি করবেন কিছুই জানেন না। এইখানে যদি
আমি না হয়ে অন্য কোনো খারাপ মানুষের হাতে পড়তেন তাহলে আপনাদের দুজনের অবস্থা কি হতো একবারও কি বুঝতে পেরেছেন? কি হতো আমাদের সাথে ভাইয়া? স্বাধীন বিরক্তি নিয়ে জোর গলায় পপি আর পপির বান্ধবীকে উদ্দেশ্য করে বলতে লাগে। তোমরা দুজন আমার কথা বুঝতে পারছো না নাকি বুঝেও না বোঝার ভান করছো? দেখেও তো মনে হচ্ছে তোমরা দুজন আমার কথা ঠিকই বুঝতে পারছো, তারপরও না বোঝার ভান করছো কেন? কই, আমরা না বোঝার ভান করছি? আসলে গ্রাম সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। একটা সমস্যায় পড়ে আমরা গ্রামে আসতে বাধ্য হয়েছি। শোনো, তোমরা দুজন যদি আমার সঙ্গে দেখা না হয়ে অন্য কোনো খারাপ মানুষের সঙ্গে দেখা হতো তাহলে তোমাদের দুজনকে নিয়ে গিয়ে কিডন্যাপ করে তোমাদের বাবা মার কাছ থেকে বড় অঙ্কের টাকা চাইতো, না হলে তোমাদের দুইজনকে বিদেশে পাচার করে দিত। তোমাদের দুজনের মাথায় কখনোই কি এইগুলো চিন্তা আসেনি? তারপরে পপি আর তার বান্ধবীর দুজনের চোখে চোখ রেখে কেমন যেন ভীত দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকায়। তোমরা দুজন ভয় পেও না, আমরা তেমন কোনো লোক না। আর তোমাদের সঙ্গে যেহেতু শীতের কোনো পোশাক নেই তাহলে আমি একটা ব্যবস্থা করছি। তারপর স্বাধীন সেখান থেকে তার মাকে ডাক দিয়ে তার মায়ের চাদর আর তার চাদর নিয়ে পপি আর পপির বান্ধবীদেরকে এগিয়ে দিতেই তারা গায়ের সঙ্গে জড়িয়ে নিয়ে বাসা থেকে বের হয়। বাসার গেট দিয়ে বের হতেই সামনের দিকে দেখে স্বরূপ দাঁড়িয়ে আছে। তারপরে চারজনে মিলে হাঁটতে লাগে গ্রামের মেঠো পথ দিয়ে। হাঁটতে হাঁটতে স্বাধীনের বাড়ির থেকে অনেকটা দূরে যেয়ে স্বাধীন পপি আর পপির বান্ধবী দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগে। আচ্ছা, এখন বলেন আপনাদের কি ঝামেলা আর এইখানেই বা এসেছেন কেন? আদেও কি গ্রাম দেখার জন্য নাকি আরও অন্য কোনো মতলব আছে? স্বাধীনের এমন প্রশ্নে কি বলবে? পপি আর পপির বান্ধবী দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ নীরব থেকে পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। আসলে আমরা দুজন শহর থেকে পালিয়ে এখানে এসেছি। পপির এমন কথা শুনে স্বাধীন আর সৌরভ চমকে ওঠে। তারপরে হাঁটা থামিয়ে দিয়ে স্বাধীন আর সৌরভ পপি আর তার বান্ধবীর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে। কেন? তখনই পপি আর রিয়া স্বাধীন আর সৌরভকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিয়া বলতে লাগে। তাহলে শোনেন ভাইয়া, আমি আর পপি ছোটবেলা থেকেই বন্ধুত্ব। আমার বাবা আর পপির বাবা দুজনে মিলে আমাদের শহরের দুই ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে। আমরা অনেকবার নিষেধ করেছি আমরা বিয়ে করতে পারবো না, কিন্তু আমাদের বাবারা কথার কোনো মূল্যই দেয় না, জোর করে আমাদেরকে বিয়ে দিতে চাই। তখন আমরা দুজনে বুদ্ধি করে রাত্রিতে গাড়ি নিয়ে বের হই। কোথায় যাব কী করব বুঝতে না পেরে এই গ্রামটাতে চলে আসি। আর আমার নাম তো জানেনই, আমার নাম রিয়া। আমাদের বাংলাদেশের টপ 10 কোম্পানির ভিতরে আমাদের একটা কোম্পানি আছে। আর পপির বাবার বাংলাদেশ সারা বিশ্বের নানান দেশে ওদের কোম্পানি আছে। আর ওর বাবার কোম্পানি বাংলাদেশের টপ 10-এ আছে। রিয়ার মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন আর সৌরভ ভেবাচেকা খেয়ে যায়। রিয়ার কথা বলার মাঝেই পাশের জঙ্গল থেকে শিয়াল ডেকে ওঠে। হঠাৎ শিয়ালের শব্দ শুনে স্বাধীনের কাছে পপি দাঁড়িয়েছিল। পপি গিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে, আর সৌরভের কাছে রিয়া দাঁড়িয়েছিল। রিয়া গিয়ে সৌরভকে জড়িয়ে ধরে। শিয়ালের ডাকা থেমে গেলে সবাই ভেবাচেকা খেয়ে যায়। তারপরে চারজনে আর কোনো কথা না বলে রাস্তা ধরে হাঁটতে লাগে। গ্রামের এক মনোমুগ্ধকর পরিবেশ, চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সবুজ মাঠের মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা চলে গেছে, আর রাস্তার পাশ দিয়ে দিঘি, খেজুর গাছ লাগানো আর খেজুর গাছের রস লাগানো আছে। হাঁটাহাঁটির এক পর্যায়ে পপি স্বাধীনকে ডেকে বলে ওঠে। আচ্ছা, এই গাছগুলো তো খেজুরের গাছ। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোধক বোঝায়। রস অনেক মিষ্টি হয়, আমরা খেজুরের রস খাবো, প্লিজ পেরে দাও। পপির এমন কথা শুনে স্বাধীন চমকে ওঠে। এত রাত করে গাছে উঠবে, তাও আবার চুরি করে খেজুরের রস খাবে? তখন স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে ওঠে। না, এখন রস খাওয়া যাবে না। সকাল হলে যখন রসওয়ালারা এসে রস পাড়ে তখন তোমাদেরকে সঙ্গে নিয়ে এসে রস খাইয়ে নিয়ে যাব। না না না, এখন খাবো মানে এখনই পেরে দাও। আরে যেহেতু বলছে তখন গাছে উঠে পেড়ে দে, এমন করছিস কেন? ঠিক আছে, ওঠো গিয়ে খেজুর রস পেড়ে আনো। স্বাধীনের বলা কথা অনুযায়ী সৌরভ খেজুর গাছে উঠে খেজুরের রস পেড়ে নিয়ে আসে। তারপর এক এক করে সবাইকে খেয়ে পুনরায় সৌরভ গাছে উঠে খেজুরের ঠোঙ্গা খেজুরের গাছের সঙ্গে লাগিয়ে চলে আসে। তারপরে পুনরায় আবারও হাঁটতে লাগে গ্রামের মিঠো পথ ধরে।
হাঁটার এক পর্যায়ে পপি স্বাধীনের দিকে তাকিয়ে দেখে শীতে গুটিসুটি মেরে তাদের সঙ্গে হাঁটছে। তারপর পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। তোমার অনেক শীত লাগছে তাই না? স্বাধীন মাথা দিয়ে না বোঝায়। স্বাধীনের শীত লাগবে কারণ স্বাধীনের গায়ে কোনো মোটা পোশাক নেই। একটা চাদর ছিল, তাও পপিকে দিয়ে দিয়েছে। তাই তার অনেক শীত লাগছে, কিন্তু কাউকেই বুঝতে দিচ্ছে না। এভাবেই পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাতে লাগে। এক পর্যায়ে নদীর সামনে আসে তারা। নদীর পাশে রাখা একটা নৌকাতে এক এক করে সবাই উঠে চালাতে লাগে। তারপর রিয়া ফোন বের করে ছবি তুলতে লাগে। স্বাধীন বৈঠা নিয়ে নৌকা চালাতে লাগে। রিয়া গিয়ে সৌরভের কাছে গিয়ে বসতেই স্বাধীন অবাক হয়। তারপর সৌরভ তার ছবি তুলতে লাগে। অন্যদিকে পপি রিয়ার এমন রূপ দেখে অবাক হয়ে যায়। তারপরে একে ডাকতেই রিয়া এসে পপির পাশে বসে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে লাগে। এভাবেই ঘুরতে ঘুরতে রাত্রি যখন 12টা বেজে যায়, তারপর নৌকা থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। রাস্তা দিয়ে হাঁটার সময় এক পর্যায়ে জঙ্গলের পাশ থেকে কারা যেন তাদের চারজনকে ঘিরে ফেলে। তারপর সেখানে থাকা একটা লোক সকল লোকদেরকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাই, আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো। একসঙ্গে 4 জনকে পেয়ে গেলাম। আর মেয়েগুলো তো দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের। এদেরকে ধরে নিয়ে গেলে ভালো টাকা মুক্তিপণ চাইব এদের মা বাবার কাছ থেকে। তাদের সবার বোঝার বাকি রইল না যে লোকগুলো ডাকাত। তারপরেও স্বাধীন লোকগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনারা কে? আর এভাবে আমাদেরকে আটকে রেখেছেন কেন? আমাদেরকে যেতে দিন। আমরা এই গ্রামের ছেলে। প্লিজ আমাদের সঙ্গে খারাপ কিছু কইরেন না। আমাদের কথা শুনে কি তুই বুঝতে পারছিস না আমরা কারা? আমরা হচ্ছে ডাকাত। আর ডাকাতের হাত থেকে ছাড়া পাওয়া এত সহজ না। তোদের সঙ্গে খারাপ কিছু করব না আমরা। জাস্ট তোদের মা বাবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে তোদেরকে ছেড়ে দেব। আমাদের কথা অনুযায়ী তোরা চল, তাহলে তোদের গায়ে একটাও ফুলের টোকা দেব না। আর যদি না শুনিস, তাহলে তোদের কি হাল করব তোরা নিজেও জানিস না। এখন আর কোনো কথা না বলে আমাদের পিছে পিছে আয়। তারপরে চারজনের চোখে কালো কাপড় বেঁধে চারজনকে ধরে কোথায় যেন নিয়ে যায় ডাকাতরা। চোখ থেকে কালো কাপড় সরাতেই দেখে একটা পরিত্যক্ত বাড়ি। লোকগুলোকেও ঠিকমতো চেনা যাচ্ছে না, কারণ তাদের মুখেও কালো কাপড় লাগানো। মিটিমিটি একটা হারিকেন চলছে। ওভাবে তারা চারজনে মাটিতে বসে থাকে। তারপর ডাকাতের সর্দার ডাকাতগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, ওদের হাতের বাঁধনগুলো খুলে দে। তারপরে আরও একটি ডাকাত গিয়ে তাদের হাতের বাঁধন খুলে দেয়। একটু পর বাড়ির বাইরে থেকে চেঁচামেচির শব্দ শুনে ডাকাতের লোকগুলো পরিত্যক্ত বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর সেই পুরাতন বাড়িতে কিছু লোক প্রবেশ করে। তাদের চারজনকে এই অবস্থায় দেখতে পেয়ে লোকগুলো অবাক হয়ে যায়। তখনই তাদের মধ্যে থাকা একটি লোক বলে ওঠে, ভাই, বলেছিলাম না আমি কেমন? শব্দ শুনতে পাইছি এই বাড়ি থেকে। দেখছেন তাহলে এখন রাতের আঁধারে কি হয়। লোকগুলোর এমন কথা শুনে আসমান থেকে পড়ে যায় তারা। তারপরে স্বাধীন লোকগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, এইটা কোন গ্রাম? আর আমাদের ডাকাত দল এখানে নিয়ে এসেছে? এইটা ঝড়ঝড়ি গ্রাম, আর এখন সাধু সাজা হচ্ছে। তোমাদের সময় আমরা পার হয়ে এসেছি, তাই বুঝতে পারছি তোমরা কেন এখানে এসেছো। তখনই তাদের মাঝে থাকা চেয়ারম্যান সাহেব ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখে তো তোমাদেরকে ভদ্রঘরের ছেলে মেয়ে মনে হচ্ছে, তাই এমন কাজ করতে এখানে আসলে কেন? তখনই চেয়ারম্যান গ্রামের মানুষদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, এখন এদের কি করব? আপনাদের কি মত এদের কি বিয়ে দিয়ে দেব নাকি ছেড়ে দেব? তখনই গ্রামের মানুষ নিজেদের মধ্যে কথা বলাবলি করতে লাগে। এক পর্যায়ে গ্রামবাসী থেকে একটা লোক উঠে বলতে লাগে, এদেরকে কাজে দেখে বিয়ে দিয়ে দেওয়া হোক। তারপর চেয়ারম্যান স্বাধীন সৌরভ পপি রিয়াদের দিকে তাকিয়ে বলতে লাগে, শুনতে তো পারলে কি বললো, চলো আমাদের সঙ্গে। প্রিয় আঙ্কেল, বোঝার চেষ্টা করেন। আপনারা যা ভাবছেন কিছুই এখানে হয়নি। আমাদেরকে ডাকাত দল এখানে ধরে নিয়ে এসেছিল, আর আপনাদের আসার শব্দ পেয়ে ওরা এখান থেকে পালিয়ে গেছে। মা, তোমাদেরকে দেখে অনেক প্রভাবশালী ঘরের মেয়ে মনে হচ্ছে। অত কথা না বলে আমাদের সঙ্গে আসো। তারপর গ্রামবাসীদের সঙ্গে তারা যেতে লাগে। এক পর্যায়ে একটা বাড়িতে গিয়ে তাদের চারজনকে রাখা হয়। তারপর কাজী ডেকে নিয়ে এসে তাদের চারজনকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। গ্রামবাসীর জোড়াজুড়িতে কেউ আর মানা করে না। বিয়ের কাজ সম্পূর্ণ হলে গ্রামবাসী তাদেরকে গ্রামেই থাকতে বলে, কিন্তু তারা না থেকে গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে স্বাধীন, না, আমরা যেতে পারবো একাই, আপনাদের আর আসতে হবে না।
কোনো কথাই বলছে না। তখনই পপির বাবার হাত থেকে পপির মা ফোনটা নিয়ে পপির মা বলতে লাগে, তুই কোথায় আছিস মা? জানতে চাইবো না, জলদি বাসায় ফিরে আয়। তোকে ছাড়া বাসাটা খালি খালি লাগছে, আর আমরা কখনোই তোকে বিয়ে দিতে উঠে পড়ে লাগবো না। তোর মন ইচ্ছা মতনই চলিস। পপি তার মায়ের কথা শুনে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। পপি বলতে লাগে, মা বাবা তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ভালো আছি আর আমি বাসায় ফিরে আসছি। মা, তোর সঙ্গে কি রিয়াও আছে? হ্যাঁ আছে, কেন বলো তো? না মানে রিয়ার মা রিয়ার জন্য চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। রিয়ার মাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তোরা যেখানেই আছিস জলদি চলে আয়। তারপরে পপি তার মায়ের সঙ্গে আরো কিছু কথা বলতে লাগে। ফোন রেখে দিয়ে সব কথা খুলে বলল রিয়া। পপিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমরা যার ভয়ে ছিলাম তা তো হয়েই গেল। পপি রেগে রিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আমরা যে বিয়ে করেছি এর কোনো প্রমাণ আছে? আমরা এখান থেকে চলে গেলে ছেলেগুলো আমাদেরকে কখনোই খুঁজে পাবে না। রিয়া মাথা দিয়ে না বোঝায়। তাহলে ভাব যে একটা অতীত পার করে এসেছিস। কালো রাত্রে কথা আর কখনোই সে রাত্রের কথা মনের ভুলেও কারো কাছে বলবি না, আর স্মৃতি থেকে মুছে ফেল, এতে আমাদের জন্যই ভালো হবে। শোন, তুই যা বলতে চাচ্ছিস তা বুঝতে পেরেছি আমি, কিন্তু মানুষের বিয়ে একবারই হয়, দুইবার হয় না। হঠাৎ করে হোক আর জবরদস্তি করেই হোক, আমাদের বিয়ে হয়ে গেছে ওই ছেলেগুলোর সঙ্গে, আমাদেরকে মানতেই হবে। বিয়ে হয়ে গেছে, এখন ডিভোর্স দেওয়া যাবে। ঢাকায় গিয়ে পরিবেশটা ঠান্ডা হলে ডিভোর্স পাঠিয়ে দেব। তাদের দুজনের কথা বলার মাঝে স্বাধীনের মা রুমে এসে মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোনো মা, তোমরা ঘুমিয়ে নাও। এখন না ঘুমালে তোমাদের অনেক খারাপ লাগবে, আর ঘুমিয়ে নিলে তোমাদের মাইন্ডটা ফ্রেশ হবে। স্বাধীনের মায়ের মুখ থেকে ইংরেজি শব্দ শুনতে পেয়ে পপি আর রিয়া অবাক হয়ে স্বাধীনের মায়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তখন রিয়া স্বাধীনের মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা আন্টি, কিছু না মনে করলে একটা কথা বলতাম আপনাকে। আরে জিজ্ঞাসা কোনো সমস্যা নেই। আচ্ছা আন্টি, আপনি গ্রামের একটা সামান্য কৃষকের স্ত্রী হয়ে ইংরেজি বলতে পারেন কিভাবে? রিয়ার কথা শেষ হতেই স্বাধীনের মায়ের মুখে একটা মুচকে হাসির রেখা ফুটে ওঠে। স্বাধীনের মায়ের মুচকে হাসি বোঝার ক্ষমতা রিয়া আর পপির হলো না। তখন রিয়া স্বাধীনের মাকে উদ্দেশ্য করে আবারও বলে ওঠে, আন্টি, আপনি হাসছেন কেন? শোনো মা, তোমাদেরকে একটা সত্য কথা বলি, শুনলে তো তোমরা হয়তো অবাক হবে। আমিও তোমাদের মতন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। স্বাধীনের বাবার সঙ্গে আমার পরিচয় হয় আমার নানি বাড়ি এসে। এরপর থেকে স্বাধীনের বাবার সঙ্গে আমার সম্পর্ক হয়। তারপর আমরা দুজনের প্রেম করি। কিছুতেই স্বাধীনের নানা নানি স্বাধীনের বাবার সঙ্গে বিয়ে দিতে চাচ্ছিল না। পরে জোর করে অন্য আরেকটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে, আর আমি বিয়ের দিন আমাদের বাড়ি থেকে পালিয়ে স্বাধীনের বাবার সঙ্গে কাজে অফিসে গিয়ে বিয়ে করি। তখনই আমার বাবা আমাকে ত্যায্যপুত্রী করে দেন। এরপর থেকে আর আমার বাবা মার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। শুধু আমার ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা হয়, আর মাঝে মাঝে আমাদের এখানে আসে। স্বাধীনের মায়ের বলা কথা শুনে পপি আর রিয়া অবাক হয়ে যায়। আচ্ছা মা, বেশি কথা না বলে, তোমাদের অনেক ডিস্টার্ব হচ্ছে, নিশ্চয়ই ঘুমিয়ে পড়ো, আর আমি রান্না করে তোমাদেরকে ডেকে আনবো। কথাটি বলে স্বাধীনের মা রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীনের মা রুম থেকে চলে যেতেই রিয়া পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখেছিস ভালোবাসা কি? বাবা মার মায়া ত্যাগ করতে পারছে, কিন্তু ভালোবাসার মায়া ত্যাগ করতে পারে নাই। সামান্য একটা ছেলের সঙ্গে এসে সুখে সংসার করছে। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের মা কিচেন রুমে গিয়ে রান্না করতে লাগে। রান্না শেষ হতেই স্বাধীনের মা খাবারগুলো গুছিয়ে স্বাধীনকে ডাক দেয়। স্বাধীন উঠে ফ্রেশ হয়ে নেয়। অন্যদিকে মেসেজের টুংটাং শব্দে রিয়ার ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে সৌরভ অনেকগুলো SMS করেছে তাকে। তারপরে এক এক করে সৌরভের প্রত্যেকটা SMS-এর অ্যান্সার দিতে লাগে সে। হঠাৎ ঘুম ভেঙে যায় পপির। রিয়ার দিকে তাকিয়ে কারোর সঙ্গে কথা বলতে দেখে। পিছন থেকে রিয়াকে উদ্দেশ্য করে পপি বলতে লাগে, কিরে রিয়া, তুই কার সঙ্গে কথা বলছিস? রিয়া পপির কথা শুনে ভেবাচিকা খেয়ে যায়। কি বলবে বুঝতে না পেরে পপিকে উদ্দেশ্য করে রিয়া বলে, আরে কেউ না, এমনিতেই বড় ভাইয়ের কাছে ফোন করেছিলাম। মার কেমন অবস্থা
এখন তাই জিজ্ঞেস করছিলাম। কই, তুই তো তোর সিম মোবাইল তুলিসনি, তাহলে কিভাবে তোর ভাইয়ের সঙ্গে কথা বলছিস? ইয়া আল্লাহ রে, কি বলতে কি বলে ফেললাম। এখন তো এই পাগলি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে যদি বুঝতে পারে সৌরভের সঙ্গে আমি কথা বলছি। আরে ভাইয়া, নাম্বার আমার ফোনে সেভ করা ছিল, আর নতুন সিম থেকে ভাইয়াকে ফোন করেছি। ও তাই বল। রুম থেকে স্বাধীন ফ্রেশ হয়ে তার মায়ের কাছে আসতেই স্বাধীনকে উদ্দেশ্য করে স্বাধীনের মা বলতে লাগে। বাবা যা তো মেয়েগুলোকে ডেকে নিয়ে আয়। তারপর স্বাধীন তার মায়ের কাছ থেকে উঠে এসে মেয়েগুলোর দরজায় গিয়ে কড়া নাড়তে লাগে। অন্যদিকে পপি আর রিয়া বসে থেকে দুজনে কথা বলছিল। হঠাৎ দরজায় নক করাতে দরজা খুলে দেখে স্বাধীন দাঁড়িয়ে আছে। পপিকে কিছু বলতে না দিয়ে স্বাধীন বলে ওঠে, মা আপনাদের দুজনকে ডাকছে খাবার খাওয়ার জন্য, জলদি আসেন। তারপরে পপি আর রিয়া বসা থেকে উঠে কলের পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে বসে পড়ে। খাবার খাওয়ার এক পর্যায়ে স্বাধীনের মা মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, জানি না তোমরা কি খাও, কিন্তু আমাদের যা যতটুকু সামর্থ্য আছে আমরা তোমাদেরকে ততটুকুই সাহায্য অনুযায়ী খাওয়াচ্ছি। আন্টি সমস্যা নেই, আমরা আপনার হাতের রান্নার কথা কখনোই ভুলতে পারবো না। নামি দামি রেস্টুরেন্টেও হয়তো এত সুস্বাদু খাবার পাওয়া যায় না। আপনার হাতের খাবারগুলো যত স্বাদ। তারপর পপি আর রিয়া খাওয়া দাওয়া শেষ করে তাদের রুমে চলে যায়। রুমে এসে পপি রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, কালকে রাতে অনেক ঘোরাঘুরি করা হয়েছে, আর ঘুরতে চাই না। এর থেকে চল বাসায় চলে যাই, মা বাবা অনেক চিন্তা করছে। হ্যাঁ তাই করি, চল বাসায় চলে যাই। তারপরে তারা দুজন রুম থেকে বের হয়ে দেখে স্বাধীনের মা রান্নাঘরে বসে থেকে কি যেন করছে। তারপর পপি আর রিয়া স্বাধীনের মায়ের কাছে এগিয়ে গিয়ে বলতে লাগে, আন্টি কি করছেন এগুলো আপনি? আমাদের জন্য রান্না করেছি, এটা হচ্ছে হাঁস, আমাদের হাঁস ছিল, তোমাদের জন্য এটা রান্না করব এখন। আন্টি, আমাদেরকে তো বাসায় ফিরতে হবে, আর কতদিন এখানে থাকবো বলেন? এমা কি বলছো, কালকেই তো আসলে আর আজকে চলে যাবে? আর দু একটা দিন থাকো, গ্রামটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। না আন্টি, কালকে গ্রামটা যতটুকু দেখেছি ততটুকু দেখে মন ভরে গেছে। আচ্ছা, যখন তোমরা আর থাকবে না, তোমরা শহরে চলে যাবে, তাহলে বিকেলের দিকে রওনা দিও। ওকে আন্টি, তাহলে আমরা রুমে যাই। তারপর পপি আর রিয়া রুমে গিয়ে শুয়ে থেকে রেস্ট নিতে লাগে। অন্যদিকে স্বাধীন তার বাবার সঙ্গে ধান খেতে গিয়ে কাজ করতে লাগে। স্বাধীনের বাবা অনেকবার নিষেধ করার পরও স্বাধীন তার বাবার কোনো কথা না শুনে তার বাবার সঙ্গে কাজ করতে লাগে। ধান ক্ষেতের কাজ শেষ করে স্বাধীন আর তার বাবা দুপুরের দিকে বাসায় চলে আসে। স্বাধীনের এই অবস্থা দেখে রিয়া আর পপি হাসতে লাগে। স্বাধীন ওইদিকে কোনো কর্ণপাত না দিয়ে টিউবওয়েলে গিয়ে গোসল করে তার রুমে গিয়ে জামা কাপড় পরে তার মায়ের সঙ্গে রান্নায় হেল্প করতে লাগে। তখনই পেছন থেকে পপি আর রিয়া বলে ওঠে, কি ভাইয়া, আপনি দেখি রান্নাও করতে পারেন, তা কি কি রান্না করতে পারেন আপনি? বলো না, ওকে আমি কতবার করে নিষেধ করি, তারপরও কি কই আমার সঙ্গে এসে রান্নার কাজে সাহায্য করবে। তা ভাইয়া বলেন, আপনি কি কি রান্না করতে পারেন? বেশি কিছু পারি না, খিচুড়ি রান্না করতে পারি আর ডিম ভাজতে পারি। তখন পপির দিকে তাকিয়ে রিয়া বলতে লাগে, দোস্ত, তাহলে তো তোর কপালে খুলে গেল, তোর বর রান্না করতে পারে। রিয়ার এমন লাগামবিহীন কথা শুনে রিয়ার দিকে স্বাধীনের মা ও পপি স্বাধীন তাকায়, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। কথা ঘোরানোর জন্য কি বলবে না বলবে বুঝতে না পেরে রিয়া সেখান থেকে চলে যায়। স্বাধীনের মা একটু সন্দেহ নিয়ে পপিকে উদ্দেশ্য করে বলে ওঠে, মা, তোমার বান্ধবী কি বললো, কার বস কিসের? পপি কথাটা ঘোরানোর জন্য বলে ওঠে, আন্টি বলেন না, সব জায়গায় শুধু ফাজলামো করে রিয়া। তারপরে পপি স্বাধীনের মায়ের সঙ্গে আরও কিছু কথা বলে রুমে চলে আসে। রুমে এসে রিয়াকে এলো পাথারি মারতে লাগে। অন্যদিকে স্বাধীনের মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওরা নাকি বিকেলের দিকে ঢাকায় চলে যাবে, তোকে কিছু বলেনি? আমাকে কি করে বলবে, আমি তো সেই সকালেই বাবার সঙ্গে কাজে বের হয়েছিলাম। ও তাও ঠিক, আমার খেয়াল ছিল না বাবা। স্বাধীন আর স্বাধীনের মা কথা বলতে বলতে এক পর্যায়ে রান্না শেষ হলো। যা বাবা, তুই রুমে গিয়ে রেস্ট নে, খাবারগুলো গুছানো হলে তোকে ডাক দিব, তখন আসিস।
মায়ের বলা কথা অনুযায়ী স্বাধীন তার মায়ের কাছ থেকে উঠে তার রুমে চলে যায়। অন্যদিকে স্বাধীনের মা খাবারগুলো সুন্দরভাবে গোছাতে লাগে। গোছানো শেষ হলে স্বাধীনের রুমে গিয়ে স্বাধীনের মা বলতে লাগে, বাবা, খাবার গোছানো শেষ হয়েছে, চল যদি খেয়ে নিবি। আর শোন, মেয়েগুলো কেউ ডেকে নিয়ে আয়। তারপর স্বাধীন শোয়া থেকে উঠে পপি আর রিয়াকে ডাকে খাবার খাওয়ার জন্য। একটু পর রিয়া আর পপি এসে বসে খেতে লাগে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে স্বাধীনের বাবা মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলে উঠে, শুনলাম মা তোমরা নাকি চলে যাবে। খাবারের মাঝে রিয়া মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। আর 2 দিন থেকে গেলে হতো না? তোমরা এই গরিবের বাসায় কি খেলে না খেলে কিছুই জানি না। জানি না আঙ্কেল, আপনি কি মনে করবেন, বাট আমরা এর এক দেখতে পেয়ে সৌরভ ভেবাচেকা খেয়ে যায়। তারপরে সৌরভ ফোন রেখে স্বাধীনের সামনে আসে। স্বাধীন সৌরভকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি রে, তুই আবার কার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছিস? কেউ না, এই এমনি তেমন কেউ না। আচ্ছা, মেয়েগুলো যে ওই যে চলে গেল, এরপর থেকে তো আর ওদের খোঁজ খবর কিছুই পাইলাম না। তোর কাছে কি ওদের নাম্বার আছে? আমার কাছে একটা কার্ড দিয়ে গেছে, সেখানে ফোন নাম্বার আছে, কিন্তু আমি ফোন করে কথা বলবো আমার অতটুকু সাহস হয়নি। আর ওরা না বলেছিল ঢাকায় গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে? কই? তখনই সৌরভ কিছু একটা ভেবে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই জিজ্ঞেস করছিলি না আমি কার সঙ্গে কথা বলছিলাম? হ্যাঁ, আমি কথা বলছিলাম রিয়ার সঙ্গে। সৌরভের এমন কথা শুনে স্বাধীন আকাশ থেকে পড়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে স্বাধীন সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে, তুই ওর নাম্বার কই থেকে পাইলি? ওরা যাওয়ার সময় তো তোকেও দেখলাম না ওদের আশেপাশে, তাহলে কেমনে পাইলি ওর নাম্বার? আসলে আমি নাম্বার পাইনি। ওই দিন আমার থেকে রাত্রিতে কৌশলে আমার নাম্বারটা নিয়ে গেছে, আর ঢাকায় গিয়ে পরের দিন রাত্রিতে ফোন করে আমাকে ওর পরিচয় দেয়। তারপর থেকে আমরা দুজনে ফোনে কথা বলি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তোরা তো তলে তলে অনেক দূরে এগিয়েছিস। আচ্ছা চল মাঠে যাই, খেলবি না? তারপরে তারা দুজন মাঠে গিয়ে খেলতে লাগে। খেলার আগ পর্যায়ে স্বাধীনের কাছে একটা ছেলে দৌড়ে এসে বলতে লাগে, ভাই, তোমার বাবা কেমন জানি করছে, তোমার মা জলদি তোমাকে বাসায় যেতে বললো। তারপর স্বাধীন খেলার মাঠ থেকে দৌড়াতে দৌড়াতে তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এটা দেখে সৌরভ স্বাধীনের পিছনে আসতে লাগে। স্বাধীন বাসায় এসে দেখে তার বাবার রুম থেকে কেমন যেন একটা চেঁচামেচির শব্দ শুনতে পায় সে। রুমে গিয়ে দেখতে পায় স্বাধীনের মা অঝরে কান্না করছে স্বাধীনের বাবাকে ধরে। তারপর স্বাধীন তার বাবার কাছে গিয়ে পালস চেক করে দেখে ঠিকই আছে। তারপরে স্বাধীন তার মাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে মা বাবার? এমন করে কান্না করছো কেন তুমি? তোর বাবা কাজ করে বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে আসে। হঠাৎ করে তোর বাবা আমার নাম ধরে আমাকে ডাকতে লাগে। তারপর আমি রান্নাঘর থেকে বেরিয়ে রুমে প্রবেশ করার পর থেকে দেখি তোর বাবা কোনো কথা বলছে না। সৌরভ পিছন থেকে বলে ওঠে, জলদি আঙ্কেল, জলদি আঙ্কেলকে হসপিটালে নিতে হবে। আঙ্কেল বোধহয় প্যারালাইজড হয়ে যাচ্ছে। তারপর স্বাধীন বাজারে গিয়ে একটা গাড়ি নিয়ে আসে। স্বাধীন তার বাবাকে তুলে হাসপাতালে চলে যায়। হাসপাতালে গেলে ডাক্তার স্বাধীনের বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অনেকক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে একটা ডাক্তার বের হয়ে আসেন। তারপর স্বাধীন বসা থেকে উঠে ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগে, ডাক্তার, এখন আমার বাবার কেমন অবস্থা? স্বাধীনের কথা শুনে ডাক্তার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, তোমার বাবার কন্ডিশন খুব একটা ভালো না। তোমার বাবার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। তোমরা যদি আনতে আরেকটু দেরি করতে তাহলে তোমার বাবা হয়তো মারা যেত। এখন যদি তোমার বাবার জ্ঞান 12 ঘন্টার আগে না ফিরে তাহলে চিরতরের কোমায় চলে যাবে। এখন আল্লাহর কাছে দোয়া চাও যেন তোমার বাবা দ্রুত জ্ঞান ফিরে আসে। কথাটি বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তারদের এমন কথা শুনে স্বাধীনের মা আরও জোরে জোরে কান্না করতে লাগে। তারপর স্বাধীন তার মায়ের কাছে গিয়ে সান্ত্বনা দিতে লাগে। মা, তুমি কোনো চিন্তা করো না, বাবা নিশ্চয়ই খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আল্লাহর উপর ভরসা রাখো। একটু পর স্বাধীনের বাবাকে কেবিনে শিফট করা হয়। দেখতে দেখতে রাত পেরিয়ে সকালের ভোরের আলো ফুটতেই স্বাধীনের বাবার জ্ঞান ফিরে আসে। স্বাধীনের বাবার জ্ঞান ফিরে আসাতে সবাই অনেক খুশি হয়, কিন্তু জ্ঞান ফিরে আসার পর স্বাধীনের বাবার 2 পা চললেও স্বাধীনের বাবা 1 হাত নাড়াতে পারছে না। একটু পর ডাক্তার কেবিনে ঢুকে স্বাধীনের বাবাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগে। ডাক্তারের পর্যবেক্ষণ করা শেষ হলে স্বাধীনের বাবাকে দেখে ডাক্তার বলতে লাগে,
আমরা যেমনটা ভেবেছিলাম তার থেকে তোমার বাবা কন্ডিশন অনেক ভালো। আমি এর আগে এমন রোগী বহু দেখেছি, পুরো শরীরটাই প্যারালাইজড হয়ে যায়, কিন্তু তোমার বাবার মাত্র একটা হাত। নিয়মিত ট্রিটমেন্ট নিলে আর ওষুধ খেলে তোমার বাবা সুস্থ হয়ে উঠবে। কথাটা বলে ডাক্তার কেবিন থেকে বের হতে যাবে অমনি স্বাধীন পেছন থেকে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা আঙ্কেল, বাবাকে কখন রিলিজ করবেন? তোমরা চাইলে আজকে বিকালের দিকে নিয়ে যেতে পারো। স্লাইনগুলো শেষ হলে তোমার বাবাকে আমার সঙ্গে দেখা করতে নিয়ে যাবে, কিন্তু ওষুধ লিখে দেব। নিয়মিত সেই ওষুধগুলি খাওয়াইলে তোমার বাবা ঠিক হয়ে উঠবে। তারপর স্বাধীন ডাক্তারকে আন্তরিক কৃতজ্ঞতা জানায়। তারপর ডাক্তার কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মা জলদি বের হতে হবে, এত লেট করলে তো হয় না। আরে বাবা, আর মাত্র আমাকে 10টা মিনিট সময় দাও। কি 10 মিনিট? তুই 10 মিনিট কি করবি? তারপর পপির বাবা বসার রুমে গিয়ে বসে থেকে কফি খেতে লাগে। কফি খাওয়া শেষ হতেই পপি তার বাবার কাছে এসে বলতে লাগে, চলো বাবা, বের হওয়া যাক। পপির বাবা পপিকে নিয়ে অফিসে চলে যায়। অফিসে গিয়ে ম্যানেজারকে ডাকে তার কেবিনে। ম্যানেজার পপির বাবার কেবিনে আসতেই ম্যানেজারকে উদ্দেশ্য করে পপির বাবা বলতে লাগে, যাও জলদি গিয়ে সবাইকে একত্র করো, একটা অ্যানাউন্সমেন্ট দেবো আমি। তারপর ম্যানেজার পপির বাবার কেবিন থেকে বের হয়ে সবাইকে একত্র করে। তখনই পপির বাবা সকলের সামনে এসে বলতে লাগে, তোমাদের সঙ্গে আমি বিগত 50 বছর ধরে কাজ করছি। অনেক বয়স হয়ে গেছে, আমার আর কাজ করা সম্ভব না। তাই এই কোম্পানিটা আজ থেকে দেখাশোনা করবে আমার মেয়ে পপি। আপনারা আমাকে যেভাবে সাহায্য করেছেন, আমি মনে করি আমার মেয়েকেও একইভাবে সাহায্য করবেন আপনারা। তারপর সবাই করতালির মাধ্যমে পপিকে তাদের নতুন চেয়ারম্যান হিসেবে মেনে নেয় সবাই। তারপর পপি অফিসে থাকা প্রত্যেকটা স্টাফের সঙ্গে পরিচিত হয়ে নেয়। কিছুক্ষণ পর পপি তার বাবাকে নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিকেল হয়ে যাওয়ায় স্বাধীনের বাবাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। তারপর স্বাধীন তার বাবাকে নিয়ে সোজা বাসায় চলে যায়। এভাবে কেটে যায় আরও 7 দিন। একদিন স্বাধীন তার রুমে শুয়েছিল। তখনই স্বাধীনের মা স্বাধীনের রুমে প্রবেশ করে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা এভাবে আর কতদিন চলবে বল? কেন মা, কি হয়েছে? আমি বলতে চাচ্ছি যে আমাদের জমা করা যত টাকা ছিল সব টাকাই তো প্রায় ফুরিয়ে আসছে। এভাবে চললে তো দেখবি একদিন না খেয়ে পেরে আমরা মারা যাব। তাই বলছিলাম কি, তোর মামাকে বলে তোকে একটা কাজের ব্যবস্থা করে দিতে বলি। না, আমি নিজে নিজে কাজের ব্যবস্থা করতে পারবো, মামাকে বলতে হবে না। তারপর স্বাধীনের মা স্বাধীনকে আরো নানাভাবে বোঝাতে লাগে। তারপর স্বাধীনের মা রুম থেকে বের হতেই স্বাধীন চিন্তার জগতে ডুব দেয়। কখনোই আমার মামার কাছে আমি যাব না। তিনি লোক তেমন সুবিধার না। একটা উপকার করে সারা জীবন সেটা নিয়ে খোটা দেবে। আর মামার মেয়েটাও তেমন একটা সুবিধার না। আমার নামে উল্টাপাল্টা বুঝে আমাকে যদি মার খাওয়ায় তাহলে না, এত কিছু ভাবলে হবে না। আমারই একটা ব্যবস্থা করতে হবে। তখনই ঝট করে স্বাধীনের রিয়ার কথা মনে পড়ে যায়। তারপর স্বাধীন শোয়া থেকে উঠে রিয়ার দেওয়া কার্ডটি খুঁজতে লাগে। খোঁজাখুঁজি এক পর্যায়ে রিয়ার কার্ডটি পেয়ে যায়। তখন কার্ডে থাকা নাম্বার তার ফোনে তুলে কল দেয়। অনেকবার রিং হওয়ার পরেও কেউ রিসিভ করে না। বিরক্ত হয়ে স্বাধীন বারবার ফোন দিতেই লাগে। তখনই ঝাঁঝালো কণ্ঠে ফোন রিসিভ করে রিয়া বলতে লাগে, কি আপনি এতবার করে ফোন দিচ্ছেন, ফোন রিসিভ করছে না? অবশ্যই আমি আপনাকে চিনি না, তার জন্যই ফোন রিসিভ করছি না। রিয়া, আমি স্বাধীন। হঠাৎ স্বাধীনের নাম শুনে রিয়া আঁতকে ওঠে। তারপর নিজেকে স্বাভাবিক করে রিয়া বলতে লাগে, ওহো তুমি? তা ভাইয়া কেন ফোন করেছো? তোমাকে ফোন করেছি একটা বিপদে পড়ে, জানি না তোমাকে কিভাবে কথাটা বলবো। না বলেন ভাইয়া, আপনার দ্বারা আমরা অনেক উপকৃত হয়েছি। সমস্যা নাই, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আসলে আমার একটা জব দরকার ছিল। আমার বাবার একটা হাত প্যারালাইজড হয়ে গেছে, তাই কাজকর্ম করতে পারছে না। আর সংসারের হালটা আমাকে এখন বল। আমার একটা কাজিনকে তোদের কোম্পানিতে ভালো পোস্টে জব দিতে হবে, আর বেতনটা একটু ভালো দিতে হবে। রিয়ার কথা শুনে ওই পাশ থেকে পপি একটু হেসে ওঠে। পপিকে এভাবে হাসতে দেখে রিয়া বলতে লাগে, এই আমার কথা শুনে এমন করে তুই হাসছিস কেন? সামান্য একটা বিষয় নিয়ে তুই আমাকে এমনভাবে প্রমিস করালি। তুই বললেই পারতি আমার এক কাজিনকে তোদের অফিসে ভালো পোস্টের জব দিতে হবে, এমনিতেই দিয়ে দিতাম। তা আমাকে শুধু প্রমিস করলি কেন? সেটা না হয় আমার কাজিনকে তোর কাছে পাঠালেই বুঝতে পারবি।
আচ্ছা বুঝতে পারছি, তা এখন কি করছিস? তোর মতো তো আমার বড় কোম্পানি নেই। আমি বাসায় বসে মোবাইল চালাচ্ছি আর আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি। কি রে, তোর বয়ফ্রেন্ড আছে তা তো আগে বললি না কখনো। কেন, জানিস না বুঝি? সেই দিন তো তোর সামনেই বিয়ে হলো। হঠাৎ বিয়ের কথা উঠতেই পপির মুখটা চুপসে যায়। পপির মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। তখনই ওই পাশ থেকে রিয়া বলতে লাগে, কি রে, কথা বলছিস না কেন? আচ্ছা আমি ফোন রাখছি, একটা মিটিংয়ে যেতে হবে। আর তোর কোনো কাজিন আছে কালকে, তাহলে পাঠিয়ে দিস অফিসে। ওকে, আল্লাহ হাফেজ। তারপরে ফোন কেটে দিয়ে আনমনে পপি ভাবতে থাকে। আমিও তো পারতাম রিয়ার মতো স্বাধীনের সঙ্গে কথা বলতে, কিন্তু ওর নাম্বার তো আমার কাছে নেই, কিভাবে ওর সঙ্গে যোগাযোগ করব? ছি ছি পপি, এগুলো তুই কি ভাবছিস? সামান্য একটা ছেলে তোর কিনা বয়ফ্রেন্ড হবে? কথাগুলো আনমনে ভাবছিল পপি। অন্যদিকে স্বাধীনকে ভাত খাবার জন্য ডাকতে আসে স্বাধীনের রুমে তার মা। স্বাধীন কথা বলে পিছনে ঘুরে স্বাধীনের মাকে দেখতে পেয়ে স্বাধীন তার মার কাছে গিয়ে বলতে লাগে, মা, একটা চাকরি জোগাড় করেছি ঢাকাতে। স্বাধীনের কথা শুনে স্বাধীনের মা একটু মুচকি হাসি দেয়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে স্বাধীনের মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কে জোগাড় করে দিল? তুই কি নিজে নিজে জোগাড় করেছিস? না, আমাকে কিছুদিন আগে যে মেয়েগুলো এসেছিল সেই মেয়েগুলোর মধ্যে থেকে একজনের নাম্বার আমার কাছে ছিল। ফোন করি, ওর বাবার কোম্পানিতে আমাকে জব দিয়ে দেয়। স্বাধীনের কথা শুনে স্বাধীনের মা অনেকটাই খুশি হয়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তা কবে রওনা হবি ঢাকার উদ্দেশ্যে? কালকে যেতে বলেছে আমাকে। তোকে কোনো চিন্তা করতে হবে না, এদিকে আমি দেখব তোর বাবাকে। তুই শুধু মন দিয়ে কাজ করবি। তারপরে মা, তোমাদেরকে ছেড়ে যেতে কেমন যেন লাগছে আমার। জীবনে বড় হতে হলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, তুই হয়তো তা ভুলে গেছিস। এত কথা না ভুলে আয়, খাবার খেয়ে নে। তারপর স্বাধীন তার মার পিছু পিছু রুম থেকে বের হয়ে খাবার খেতে বসে পড়ে। খাবার খাওয়া শেষ করে বিকালের দিকে ঘুরতে বের হয় সৌরভকে নিয়ে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর সৌরভ স্বাধীনকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে, তুই বলে ঢাকা যাচ্ছিস কালকে? তুই কি করে জানলি আমি কালকে ঢাকা যাচ্ছি? না মানে রিয়া বলছে আমাকে। হ্যাঁ, ঢাকা যাচ্ছি রিয়াকে বলে একটা কোম্পানিতে জব করতে। বাবার কন্ডিশনটা তো খুব একটা ভালো না, প্রতি সপ্তাহে অনেক টাকার ওষুধ লাগে, তাই চিন্তা করে ঢাকায় যাচ্ছি কাজ করতে। তুই তো গ্রামে থাকবি, সময় করে গিয়ে বাবাকে একটু দেখে আসিস। তা নিয়ে তো টেনশন করতে হবে না। কথাগুলো বলতে বলতে খেলার মাঠে এসে দুজনেই খেলতে লাগে। বিকালের দিকে সবাই বাসায় চলে যায়। স্বাধীন বাসায় এসে তার রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নেয়। তারপর সিবি সহ দরকারি কিছু কাগজপত্র গুছিয়ে নেয় স্বাধীন। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্বাধীন তার বাবার কাছে চলে যায়। তারপর স্বাধীন গিয়ে তার বাবার পাশে বসে পড়ে। স্বাধীন তার বাবার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, বাবা, তোমাদেরকে ছেড়ে যেতে আমার অনেক খারাপ লাগছে, বাট যেতেই হবে। নিজের দিকে খেয়াল রেখো, আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবে। কোনো টেনশন করবে না আমাকে নিয়ে। আমি ঠিক মতো থাকবো, আর সময় মতো তোমাকে ফোন করে কথা বলবো আমি। তারপর স্বাধীন তার বাবার সঙ্গে আরও কিছু কথা বলে রুম থেকে বেরিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার স্বাধীন তার বাবার সঙ্গে কিছু কথা বলে রুম থেকে বের হতে যাবে। তখনই স্বাধীনের বাবা পিছন থেকে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, নিজের দিকে খেয়াল রাখবি তুই, আর টাইম টু টাইম খাবার খাবি, আর নিজের শরীরের যত্ন নিবি। আর যদি খুব কষ্টের কাজ হয় তাহলে বাসায় ফিরে আসিস। ওকে বাবা। কথাটি বলে স্বাধীন তার মায়ের সঙ্গে আরও কিছু কথা বলে বাসা থেকে বেরিয়ে পড়ে। তারপর সৌরভের সঙ্গে বাস স্ট্যান্ডে আসে। সিরাজগঞ্জ হতে কুমরুল রোড থেকে ঢাকাগামী একটা বাসে টিকিট কেটে নেয় স্বাধীন। তারপর বাসে উঠে সৌরভকে বিদায় জানায়। বাস চলতে লাগে তার আপন গতিতে। স্বাধীন যে সিটে বসেছে তার পাশের সিটটা এখনো খালি, হয়তো সামনে গিয়ে কেউ উঠবে। তারপর বাস চলতে লাগে তার আপন গতিতে। একটু পর বাস থামে একটা বাস স্টেশনে। তারপর একটা মেয়ে এসে স্বাধীনের পাশের সিটে বসে পড়ে। স্বাধীন গুটিসুটি মেরে অন্যদিকে তাকিয়ে থাকে, তারপরে বাস ছেড়ে দেয়। স্বাধীনকে এভাবে গুটিসুটি মেরে থাকতে দেখে মেয়েটি বলে ওঠে, আরে ভাইয়া, আপনি এমন করে বসে আছেন কেন? স্বাধীনের ধ্যান ভাঙে মেয়েটির কথা শুনে। মেয়েটির দিকে একবার তাকিয়ে স্বাধীন বলতে লাগে, না মানে মানে করতে হবে না, আমাকে আপনার ছোট বোন ভাবতে পারেন। বাই দ্য ওয়ে, আমার নাম সুইটি, আপনার নাম কি?
আমার নাম স্বাধীন শেখ। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? একটা চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় যাচ্ছি। ও আচ্ছা। তারপর স্বাধীন আর সুইটি টুকিটাকি আরও কিছু কথা বলতে লাগে। কথা বলতে বলতে এক পর্যায়ে ঢাকায় চলে আসে তারা। স্বাধীন বাস থেকে নামতেই সুইটি স্বাধীনের কাছে এসে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে স্বাধীন পকেট থেকে ফোন বের করে কার্ডে থাকা নাম্বারে আবার কল করে। ওই পাশ থেকে ফোন রিসিভ করে রিয়া বলতে লাগে, তুমি কি এসে পড়েছো? আমি বাস স্ট্যান্ডে। আমি ঢাকায় প্রথম এসেছি, তেমন কিছু চিনি না। আমি একটা দোকানে বসে আছি। আপনি প্লিজ এসে আমাকে নিয়ে যাবেন। আচ্ছা, তুমি ওখানেই থাকো, আমি এখনই আসছি। তারপর বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে বাস স্ট্যান্ডে চলে আসে। স্বাধীনকে খোঁজাখুঁজি করার পর একটা সময় একটা দোকানের মধ্যে বসে থাকতে দেখে রিয়া স্বাধীনকে। তারপর স্বাধীনকে গাড়িতে তুলতেই বেরিয়ে পড়ে আবার পপিদের অফিসের উদ্দেশ্যে। স্বাধীন গাড়ির ভিতরে থেকে আনমনে বাহিরে তাকিয়ে বড় বড় দালান কোঠা দেখছে। স্বাধীন অনেকের মুখ থেকে শুনেছে ঢাকায় অনেক সুন্দর বড় বড় বিল্ডিং আছে, কিন্তু কখনোই ঢাকা আসা হয়নি তার। এই প্রথম ঢাকায় এসেছে স্বাধীন। স্বাধীনকে অমনভাবে বাইরে তাকিয়ে থাকতে দেখে রিয়া স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, তোমার আসতে কোনো প্রবলেম হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। তারপর রিয়া স্বাধীনকে কিছু কথা বলতে বলতে পপিদের অফিসের সামনে এসে গাড়িটা ব্রেক করে। তারপর স্বাধীনকে নিয়ে অফিসের ভিতরে প্রবেশ করে রিয়া। রিয়াকে অফিসের প্রত্যেকটা স্টাফ চেনার কারণে তেমন কোনো বাধা হয় না তার। এদিকে স্বাধীনকে গেস্ট রুমে বসিয়ে রেখে রিয়া পপির কেবিনের সামনে গিয়ে গলা খাকারি দিয়ে বলতে লাগে, মিস পপি ম্যাডাম, আসতে পারি? তখনই কম্পিউটারের দিক থেকে চোখ সরিয়ে পপি দরজার দিকে তাকিয়ে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। তারপর রিয়াকে উদ্দেশ্য করে পপি বলতে লাগে, তোর আর ফাজলামো শেষ হবে না, আয় ভেতরে আয়। তারপর দরজা ঠেলে কেবিনে ঢুকে পপির সামনে চেয়ারে বসে পড়ে। তখনই পপি রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, তুই একা আসলি? তোর সঙ্গে একটা কাজিন আসবে, তাকে নাকি জব দিতে হবে আমার, তা একা আসলি কেন? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার। এত বড় একটা কোম্পানির মালিক, এত কিছু তুই সামলাবি কি করে? ওই কই, হ্যাঁ আমিও তাই ভাবছিলাম। ভেবেছি তোর কাজিন কে না কে হয় আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাবো। তোর কাজিন হবে বলে স্যাক্রিফাইস করব, তা কিন্তু না। আমার পরীক্ষাতে পাশ করলে তবেই আমি চাকরি দেব, কিন্তু বলে দিলাম। তা না হয় পরীক্ষা নিয়ে পাশ করলে চাকরি দিবে, কিন্তু আমাকে কথা দে যে আমার কাজিনকে দেখে তুই কোনো সিন ক্রিয়েট করবি না। না, করব না। আচ্ছা তুই বলতো, তোর কাজিন এমন কে যে তাকে দেখলে আমার সমস্যা হবে, আমি সিন ক্রিয়েট করব? সেটা না হয় তুই দেখলেই বুঝতে পারবি। কথাটা বলে রিয়া পপির কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর স্বাধীনের কাছে গিয়ে বলতে লাগে, ওই যে কেবিনটা দেখছো, তুমি ওই কেবিনে চলে যাও, ওখানেই তোমার ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ যদি টিকতে পারো তাহলে তোমাকে অবশ্যই চাকরি দেওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জানেন না এই জবটা আমার কতটা দরকার ছিল। ধন্যবাদ দিয়ে ছোট করতে হবে না, তোমার দ্বারা আমার অনেক উপকৃত হয়েছে। ধরতে গেলে তারই একটা প্রতিদান দিলাম আমরা। রিয়ার কথা শুনে স্বাধীন বসা থেকে উঠে সেই কেবিনের দরজায় গিয়ে নক করে স্বাধীন। আসতে পারি? চেনা কণ্ঠস্বর শুনতে পেয়ে পপি দরজার দিকে তাকিয়ে দেখে স্বাধীন। অন্যদিকে স্বাধীন কেবিনের ভিতরে পপিকে দেখতে পেয়ে ভ্যাবাচ্চাকা খেয়ে যায়। দরজা বন্ধ করে সেখান থেকে ফিরে আসতে যাবে অমনি পপি বলে ওঠে, আরে কই যাচ্ছ, ভেতরে আসো। পপির কথা শুনে আতকে ওঠে স্বাধীন। তারপর দরজা ঠেলে ভেতরে ঢুকে পপির সামনের চেয়ারে বসে পড়ে স্বাধীন। পপি কিছুক্ষণ তার ল্যাপটপে কাজ করে স্বাধীনের দিকে তাকিয়ে বলতে লাগে, তার মানে তোমার চাকরির জন্য সুপারিশ করেছিল আমার কাছে রিয়া? স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। ও আচ্ছা, তা তোমার সিভিটা দাও। তারপর স্বাধীন তার ব্যাগ থেকে সিভিটা বের করে পপির দিকে এগিয়ে দেয়। পপি স্বাধীনের হাত থেকে সিভিটা নিয়ে খুলে স্বাধীনের মার্ক দেখে অবাক হয়ে যায়। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে স্বাধীন কিনা গ্রামে চাষাবাদের কাজ করত। তারপরে পপি স্বাধীনকে আরও কিছু প্রশ্ন করে। স্বাধীন পপির প্রত্যেকটা উত্তরের সঠিক জবাব দেয়। তারপরে পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা তাহলে তুমি বাইরে গিয়ে ওয়েট করো, আমি রিয়াকে পাঠিয়ে দিব। তারপরে স্বাধীন কেবিন থেকে বের হয়। গেস্ট রুমে গিয়ে দেখে রিয়া বসে আছে। তারপর রিয়ার কাছে গিয়ে স্বাধীন বলতে লাগে, রিয়া, তোমাকে ভিতরে পপি ডাকছে। তারপর এটি বলেই পপির কেবিন থেকে বেরিয়ে যায় রিয়া।
তারপর স্বাধীনের কাছে গিয়ে আরও কিছু কথা বলে পপির অফিস থেকে বেরিয়ে যায় রিয়া। তারপর পপি তার কেবিন থেকে বেরিয়ে স্বাধীনের কাছে এসে বলতে লাগে, আচ্ছা তোমার জব হয়ে গেছে, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি কাজ করবে। আর রিয়া বলল তুমি যেহেতু ঢাকায় নতুন এসেছো তেমন একটা চেনো না আর থাকা খাওয়ার ব্যবস্থাও নেই, তাহলে তুমি আমার সঙ্গে আমার বাসায় গিয়ে থাকতে পারো। তারপর পপি অফিসের একটা স্টাফকে দেখে স্বাধীনের জন্য একটা ডেস্কার কাঠ তৈরি করতে বলে। তারপর স্বাধীনকে নিয়ে অফিস থেকে বের হয়ে গাড়ি করে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি চলছে তার আপন গতিতে। পপি তার ফোন বের করে ফেসবুকিং করতে লাগে। হঠাৎ স্বাধীনের দিকে নজর যেতেই দেখে যে স্বাধীন জানালা দিয়ে বাহিরের দিকে মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, ঢাকা তোমার কেমন লাগে? স্বাধীনের ঘোর ভাঙে পপির ডাক শুনে। তারপর পপির দিকে তাকিয়ে বলতে লাগে, হ্যাঁ, অনেক ভালো লাগছে। তারপর আর কোনো কথা নাই, পিনপতন নীরবতা বিরাজ করে গাড়ির ভিতরে। একটু পর গাড়ি এসে একটা আলিশান বাড়ির সামনে ব্রেক করে। স্বাধীন তো বাড়িটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ এরকম বাড়ি স্বাধীন কখনোই দেখেনি এর আগে। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা, এই বাড়িটা কার? এই বাড়িটা কি তোমাদের? পপি মাথা দিয়ে হ্যাঁ বোধক বোঝায়। স্বাধীন তো অবাক হয়ে যায়। এত আলিশান বাড়ির মেয়ে নাকি তাদের বাড়িতে গিয়ে থেকেছে, সেটা ভেবে স্বাধীন অবাক হয়ে যায়। কিছু না ভেবে পপির পিছু পিছু বাড়ির ভিতরে প্রবেশ করে স্বাধীন। পপি স্বাধীনকে নিয়ে বসার রুমে চলে যায়। বসার রুমে গিয়ে দেখতে পায় আগে থেকেই সেখানে পপির বাবা বসে থেকে টিভি দেখছে। পপির সাথে একটা ছেলেকে দেখতে পেয়ে পপির বাবা বড় বড় চোখ করে পপির দিকে তাকিয়ে বলতে লাগে, আচ্ছা মা, এই ছেলেটা কে? বাবার এমন প্রশ্নে ভ্রুকুচকে পপি তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আর বলো না বাবা, এটাই হচ্ছে রিয়ার কাজিন, গ্রাম থেকে এসেছে। আর ওদের কোম্পানিতে ভালো কোনো পোস্ট খালি না থাকায় আমার পার্সোনাল পিএ হিসেবে ওকে রেখেছি। আর আমার অফিস থেকে রিয়াদের বাসা অনেক দূর, তা তো তুমি জানোই। তাই রিয়া আমাকে বলে যে ছেলেটাকে যেন আমার বাসায় রাখি। তোমরা কি বলো? পপির বাবা স্বাধীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাধীনকে কিছু প্রশ্ন করে। স্বাধীন পপির বাবার প্রশ্নে বিচলিত না হয়ে প্রশ্নের উত্তর দিতে লাগে। পপির বাবা স্বাধীনের সাথে আরও কিছুক্ষণ কথা বলতেই তারা দুজন ফ্রি হয়ে যায়। পপির বাবার স্বাধীনের এমন সরলতা অনেক পছন্দ হয়। অন্যদিকে পপি আনমনা হয়ে যাচ্ছিল। তখন পপির বাবা পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, আমার ছেলেটাকে অনেক ভালো লেগেছে। ওকে আমাদের দোতলার রুমটা দেখিয়ে দে, আর আমাদের এইখানে খাবার দাবার করবে। সময় না হয় একটু বাজারে গিয়ে বাজার করে দিল। আমাদের বয়স্ক হয়ে গেছে তো, তেমন বাজারে যেতে পারি না আমি। ওকে আঙ্কেল। তারপর স্বাধীন তার রুমে চলে যায়। বিকালের দিকে ছাদে গিয়ে বসে থেকে ব্যস্ত নগরীটা দেখতে লাগে স্বাধীন। একটু পর ছাদে পপি আসে। এক পলক স্বাধীনের দিকে তাকিয়ে অন্য পাশে গিয়ে মোবাইল চালাতে লাগে। স্বাধীনও এক পলক পপির দিকে তাকায়। স্বাধীনের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নাই, ব্যস্ত নগরীটা দেখতে লাগছে। হঠাৎ করে তার মনে পড়ে যে ফোন করে তার মা বাবাকে জানানো হয়নি। তখনই দৌড়ে স্বাধীন রুমে গিয়ে বাটন ফোনটি নিয়ে ছাদে এসে তার মার কাছে ফোন করে। কেমন আছিস রে বাবা? তুই কি ঢাকায় গিয়ে পৌঁছেছিস? আমি অনেক আগেই পৌঁছেছি, আর চাকরিটাও হয়ে গেছে। শোন, মনোযোগ দিয়ে কাজ করবি, আর তোর বাবাকে নিয়ে তোকে টেনশন করতে হবে না। তোর বাবা ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ওষুধ কি আছে না ফুরিয়ে গেছে? ঔষধ আছে, আর বোধ হয় 2 দিন যাবে। তোকে ঔষধ নিয়ে টেনশন করতে হবে না। আমার কাছে টাকা আছে, ওষুধ কিনে আনবো। তারপর স্বাধীন তার মায়ের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে লাগে। কথা বলা শেষ করে ফোনটা কেটে স্বাধীন পকেটে রাখতেই পিছন থেকে পপি স্বাধীনের পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগে, এখন আঙ্কেল কেমন আছে? হঠাৎ কারো কথার শব্দ শুনে স্বাধীন পাশ ফিরে তাকিয়ে দেখে পপি তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। হ্যাঁ, আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছে। তোমার বাবার সঙ্গে আমরা কথা বলে বুঝেছি তোমার বাবা অনেক সরল প্রকৃতির মানুষ। জানি না আল্লাহ তাকে এমন রোগ কি কারণে দিল। আমরা দোয়া করে যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। কথাটা বলে স্বাধীনের সঙ্গে আর কোনো কথা না বলে পপি তার রুমের দিকে অগ্রসর হয়। পপি দরজা দিয়ে নিচে নামতে যাবে অমনি স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা, আমি এইখানে আসাতে আপনার কি সমস্যা হচ্ছে? পপি মাথা দিয়ে না বোঝায়। কেননা যে মেয়ে সবসময় হাসি খুশি থাকতো সেই মেয়ের মুখটা সবসময় গোমড়া হয়ে থাকে। কই আমি গোমরা মুখ হয়ে থাকি? আপনার হয়তো দেখার ভুল। আচ্ছা, আপনি আসার সময় যে বলেছিলেন ঢাকায় গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন,
কই পাঠিয়ে দিলেন না তো? স্বাধীনের কথা শুনে পপির কেমন যেন লাগে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে পপি বলতে লাগে, আপনাদের ওখান থেকে আসার পর অনেক কাজের পেছনে আছি, আর কথাটা আমার মনে ছিল না। আমি কালকে গিয়ে ডিভোর্সের জন্য আবেদন করে আসব। কথাটি বলেই পপি ছাদ থেকে চলে যায়। অন্যদিকে স্বাধীন অনেকক্ষণ ছাদে থাকে, তার রুমে চলে যায়। রুমে গিয়ে শুতেই কে যেন এসে দরজায় কড়া নাড়ে। তারপর শোয়া থেকে উঠে দরজা খুলে দেখে পপি দাঁড়িয়ে আছে। স্বাধীনকে কিছু বলতে না দিয়ে পপি বলতে লাগে, আব্বু আম্মু আপনাকে ডাকছে খাবার খাওয়ার জন্য। কথাটি বলেই পপি সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্বাধীন রুমের দরজা লাগিয়ে খাবার টেবিলে গিয়ে বসে। তখনই পপির বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা তুমি নিজের বাড়ি মনে করে খাবে, কোনো শরম পাবে না। আর পপি তোমার বাবার কথা আমার কাছে এসে বলেছে, দোয়া করি খুব দ্রুতই যেন সুস্থ হয়ে ওঠে। তারপর পপির মা এসে সবাইকে খাবার সার্ভ করতে লাগে। তারপর স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে পপিদের বাসা থেকে বের হতেই যাবে, কিন্তু পপির বাবা বলে, রুমে গিয়ে কি করবে? সেই তো শুয়ে থেকে ফোন চালাবে। এর থেকে আসো একসঙ্গে সবাই মিলে আড্ডা দিই। তখনই পাশ থেকে পপি মুচকি হেসে বলে ওঠে, বাবা কাকে কি বলছো? ওর সঙ্গে তো স্মার্টফোন নেই, একটা বাটন ফোন আছে। পপির কথা শুনে স্বাধীন অনেকটা লজ্জা পায়। তখনই পপির বাবা বলে ওঠে, ছোট ছেলেপেলের কাছে স্মার্টফোন ছাড়া বাটন ফোন পাওয়া যায় না, আর সেইখানে কিনে তুমি আজও বাটন ফোন চালাও। কথাগুলো তোমার খারাপ লাগতে পারে, বাট আমি তোমাকে অনেক বাহবা দিচ্ছি, কারণ এই বয়সের ছেলেপেলেরা বাবার টাকা উড়ায়, আর সেইখানে তুমি কিনা নিজের বাবার চিকিৎসার জন্য ঢাকায় এসে কাজ করছো। এটা দেখে আমার অনেক। তারপর স্বাধীন দরজার কাছ থেকে সরে পপিদের বসার রুমে গিয়ে সবাই মিলে একত্রে আড্ডা দিতে লাগে। স্বাধীন অনেকবার লক্ষ্য করেছে পপি যেন কেমনভাবে তার দিকে তাকায়। স্বাধীন ওইদিকে কোনো কর্ণপাত না দিয়ে পপির বাবা মার সঙ্গে আড্ডা দিতে লাগে। আড্ডা দিতে দিতে এক পর্যায়ে অনেক রাতই হয়ে যায়। তারপর স্বাধীন বসার রুম থেকে উঠে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙে আজানের শব্দে। তারপর শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে উজু করে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে স্বাধীন। নামাজ পড়া শেষ হলে স্বাধীন ছাদে গিয়ে বসে থাকে। সকালের মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করতে লাগে। একটু পর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিজেকে একটু পরিপাটি করে বাসায় নিচে এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। তখনই আবার অফিসের জন্য বের হয় পপি। স্বাধীনকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িটা স্বাধীনের সামনে দাঁড় করে। জানালা দিয়ে পপি মুখ বের করে বলতে লাগে, গাড়িতে উঠে এসো। পপির বলা কথা অনুযায়ী স্বাধীন গাড়িতে গিয়ে উঠে পড়ে। তারপর গাড়ি চলতে লাগে। একটু পর গাড়ি গিয়ে থামে অফিসের সামনে। তারপর গাড়ি থেকে নেমে স্বাধীন আর পপি অফিসের ভিতরে ঢুকে পড়ে। তারপর পপি তার কেবিনে চলে যায়। অন্যদিকে স্বাধীনকে ম্যানেজার তার ডেস্ক দেখিয়ে দেয়। তারপর স্বাধীন তার ডেস্কে গিয়ে মন লাগিয়ে কাজ করতে লাগে। অন্যদিকে সুইটি অনেকদিন পর অফিসে আসে। অফিসে এসে সে তার ডেস্কে চলে যায়। তখনই সুইটির পাশে থাকা একটা মেয়ে সুইটিকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে, তুই এতদিন কই গিয়েছিলি? বাসায় গিয়েছিলাম, বাবা বিয়ে ঠিক করেছে। তো বিয়ের দাওয়াত পাবো তো বুঝি? পাবি, ওয়েট কর, কিছুদিন পর ছেলেটা বিদেশ থেকে আসুক তারপর। ও, ছেলে বুঝি বিদেশে থাকে? সুইটি মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। আমাদের ম্যামের নতুন পিয়ে, এর সাথে দেখা করেছিস কি তুই? কি, আমাদের ম্যামের নতুন পিয়ে এসেছে নাকি বুঝি? হ্যাঁ, ম্যামের নতুন পিয়ে এসেছে, আর দেখতে যে কি হ্যান্ডসাম। শুনলাম গ্রাম থেকে এসেছে, বাট ছেলেটাকে দেখলে মোটেও মনে হয় না যে গ্রাম থেকে উঠে এসেছে। দেখতে হয় বুঝি। তো সেই পিয়ের ডেস্কটা কোনটা? ম্যামের কেবিনের সাইডের ডেস্কটাই ওনার। তারপর সুইটি তার কেবিন থেকে নেমে নতুন পিয়ের কেবিনের দিকে অগ্রসর হয়। তারপর কেবিনের সামনে এসে দরজা ঠেলে মুখ বের করে সুইটি বলতে লাগে, মে আই কামিং স্যার? তখনই স্বাধীন ফাইলের দিক থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে সুইটি ও স্বাধীনকে এখানে দেখে অবাক হয়ে যায়। তারপর কেবিনে ঢুকে স্বাধীনের সঙ্গে কথা বলতে লাগে। আরে ভাই, আপনি এখানে? আমার তো একই প্রশ্ন, তা তুমি এখানে কেন? আমি এই কোম্পানিতে জব করি প্রায় 2 বছরের বেশি। ও তাই বলো, আমি কালকে জয়েন করেছি। তারপর স্বাধীন সুইটি আরও কিছু কথা বলতে লাগে। আর ওদিকে স্বাধীনের পাশে থাকা পপির কেবিন থেকে পপি সবই দেখছিল আর আগে ফুঁসছিল। তখনই পপি পিয়নকে ডাকে। পিয়ন পপির কেবিনে আসতেই পিয়নকে উদ্দেশ্য করে পপি বলে, এখন গিয়ে খুব জরুরিভাবে স্বাধীনকে ডেকে নিয়ে আসেন। পপির বলা কথা অনুযায়ী পিয়ন পপির কেবিন থেকে বের হয়ে স্বাধীনের কেবিনে সামনে গিয়ে ডাকতে লাগে। তারপর স্বাধীন পিয়নকে উদ্দেশ্য করে বলে, আপনি যান, আমি আসছি।
ওকে তো আমি আমার স্বামী হিসেবে মানি না, তাহলে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বললে আমার তো জেলাস ফিল হয় কেন? তখনই পপির ফোনে একটা ফোন আসে। পপি ফোনটা তুলে দেখে রিয়া ফোন করেছে। ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে রিয়া বলতে লাগে, পপি, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তাই এই অবলায় ফোন করলি যে? কেন রে, ডিস্টার্ব করলাম নাকি? রোম্যান্স করছিস নাকি তোর স্বামীর সঙ্গে? তুইও না কি যে বলিস না, না বলিস আমি কি না ওর সঙ্গে, ছি ভাবতে অবাক লাগে। এই ওভারটাই যেন রিয়েলি না হয়। আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, তুই যদি নেগেটিভ মাইন্ডে না নিস তাহলে আমি বলবো। সমস্যা নেই, বল। আচ্ছা, একটা ছেলেকে অন্য একটি মেয়ের সঙ্গে কথা বলতে দেখে জেলাস ফিল হওয়াটাকে কি বলে? ভীষণ ভাবনায় ফেলি রে তুই। তারপরেও আমার যা মনে হয় তুই ছেলেটাকে পছন্দ করিস, না হলে লাভ করিস। তার কারণেই অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলতে দেখে তোর জেলাস ফিল হচ্ছে। কেন রে, ভাইয়া কি তোকে রেখে অন্য আরেকজনের সঙ্গে কথা বলে? না তেমন কিছু না। আচ্ছা ফোন রাখ। কেন? পিয়নকে দিয়ে স্বাধীনকে ডেকে এনেছি, একটা প্রয়োজনের কাজের কথা বলবো বলে। ফোন কাটবি না, ফোন সামনে রাখবি, আর তোদের কথা আমি শুনবো। তোর কথার ভিতরে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি আমি। কি বলিস না বলিস, আমাদের পার্সোনাল বিষয়ের কথা তুই শুনবি কেন? তলে তলে টেম্পো চালাও, আমরা বললেই হরতাল। মোটেও তেমন কোনো বিষয় না। কথাটা বলেই পপি ফোন কেটে দেয়। অন্যদিকে স্বাধীন পপির সামনে চেয়ার টেনে বসে পড়ে। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে পপি বলে ওঠে, দেখ তোকে অফিসে এনেছি কাজ করার জন্য, তুই আমার পার্সোনাল পিএ। আমি যেখানে যাব তুই সেখানে যাবি, আর আমি যা যা বলবো তুই তাই তাই করবি। আমি ডাকার সঙ্গে সঙ্গে তুই আমার কাছে চলে আসবি। আর তুই কি না আমার ডাকার পরে অন্য একটা মেয়েকে নিয়ে কেবিনের মধ্যে আড্ডা দিস? তোর সাহস তো কম না। স্বাধীন পপির বলা কথাগুলো নিজ চোখে দর্শকের মতো শুনছে। স্বাধীনকে কোনো কথা বলতে না দেখে পপি রেগে গিয়ে স্বাধীনের কলার চেপে ধরে। কিরে, তোকে কি বলছি তোর কানে যাচ্ছে না? স্বাধীন নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে পপির হাতটা কলার থেকে ঝামটা দিয়ে সরিয়ে দেয়। আর স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি আপনার অফিসে কাজ করি, তার মানে এই না যে আমি আপনার কেনা গোলাম। আর অন্য একটা মেয়ের সঙ্গে কথা বললে আপনার চলে কেন? কারণ তুই আমার স্বামী, অন্য মেয়ের সঙ্গে তুই কথা বলবি কেন? কথাটি বলে পপি কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীন হাঁ হয়ে তাকিয়ে আছে পপির যাওয়ার দিকে। কি বলল মেয়েটি? তারপর স্বাধীন পপির কেবিনে না থেকে তার কেবিনে গিয়ে বসে আনমনে হাসতে লাগে। একটু পর পপি তার কেবিনে আসতেই স্বাধীন তার কেবিনের দিকে অগ্রসর হয়। তারপর দরজা ঠেলে পপির সামনে গিয়ে বসে পড়ে। অন্যদিকে পপির তো লজ্জায় মরি অবস্থা। তারপর স্বাধীন পপির এমন লজ্জামাখা মুখ দেখে বলতে লাগে, আমি ডিভোর্স চাই, তাও আজকের মধ্যেই। কথাটি বলে স্বাধীন মিটিমিটি হাসতে লাগে। কথাটি পপিকে বললে একটু রাগানোর জন্যই স্বাধীনের মুখ থেকে এমন কথা শুনে নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে স্বাধীনের কাছে এগিয়ে গিয়ে কলার ধরে পপি স্বাধীনকে লিপকিস করতে লাগে। এক পর্যায়ে স্বাধীন ও পপির তালে তাল মিলাতে লাগে। তখনই হুট করে কেবিনে ঢুকে পড়ে রিয়া। পিছন থেকে রিয়া বলে ওঠে, সরি, ভুল করে ভুল সময়ে এন্ট্রি নিয়ে ফেলেছি, আমাকে প্লিজ মাফ করে দেন। তারপর পপি স্বাধীনকে ছেড়ে দিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। তারপর পপি তার চেয়ারে গিয়ে বসে পড়ে। অন্যদিকে লজ্জায় কেবিন থেকে বেরিয়ে তার ডেস্কে চলে যায় স্বাধীন। তখনই পপির সামনের চেয়ারটা টেনে রিয়া বসে পড়ে। পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমারটা কি এত করে বললাম ঢাকায় এসো, বাবার কোম্পানিতে একটা জব দিই, কিন্তু আসলো না। দেখ তোরা দুজনে মিলে কি রোম্যান্স করছিস, আর আমারটা সেই আসার সময় একটা লিভ কিস খেয়ে এসেছে, সেই স্বাদটা এখনও ভুলতে পারিনি। অনেক পেতে ইচ্ছে করছে রে, ওকে তোদের এমন অবস্থা দেখে আমারও কেমন যেন লাগছে। কথাটা বলে রিয়া হাসতে লাগে। রিয়ার হাসি দেখে পপিও তার তালে তাল মিলিয়ে হাসতে লাগে।